নমস্কার বন্ধুরা, আমার নাম শুভঙ্কর। তোমরা তো প্রত্যেকেই আমাকে চেনো। একটা কথা রয়েছে, "কাশিস করনে ভালো, কভি হার নেহি মানতা।" আজ এমন একজন আমার বন্ধুকে নিয়ে এসেছি যে হাজারো ব্যর্থতার পরও নিজের মনের জোর, অকঠ্য পরিশ্রম যে তার সফলতা পৌঁছে গেছে। সেই সফল ব্যক্তির সফলতার কাহিনী শুনবো আমরা। পাশে যে আমার বন্ধুটা বসে আছে, নাম হচ্ছে প্রশান্ত কিশোর মাইতি, বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। ডব্লিউবিএসআই তে মেরিট লিস্টে সামান্য নম্বরের জন্য বাদ যায়। ঠিক একই রকমভাবে কেপিএসআইও দিয়েছিল। সেখান থেকেও মেরিট লিস্টে কিছু নাম্বারের জন্য ফেলিওর হয়। তবে নিজের মনের জোর রেখে আজ কলকাতা পুলিশে সিলেক্ট হয়েছে। শুধু সিলেক্টই নয়, ৮০ নম্বর র‍্যাংক করে আজ সালুয়াতে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছে। তো আমার এই বন্ধুর সফলতার কাহিনী শুনবো ওর মুখ থেকে। কিভাবে পড়াশোনা করেছে, কত ঘন্টা পড়ছে, কি বই ফলো করেছে এবং যারা দর্শক রয়েছে, যারা ভিডিওটা দেখছো তাদের আশা করি ভালো লাগবে, মোটিভেশন লাগবে। তো বন্ধু, কত ঘন্টা তুমি পড়তে? দেখুন, আমি তো সারাদিনে ওই ম্যাক্সিমাম যদি ধরি ওই ৬ ঘন্টাই পড়তাম। ওর বেশি পড়তাম না। কারণ ওর বেশি পড়াশোনা আমার পক্ষে অত সম্ভবও ছিল না। এমনি ৬ ঘন্টাই পড়তাম। আচ্ছা, এটা তোমার সেলফ স্টাডি না কোনো কোচিং নিয়েছিলে? না, আমি কোচিং নিয়েছিলাম আর তার সঙ্গে সেলফ স্টাডিটা করেছিলাম। ওটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যে স্যারের কাছে পড়তাম তিনিই বলতেন যে, "আমি তো পড়াচ্ছি, কিন্তু তার থেকে বড় কথা তুমি নিজে কত ঘন্টা নিজেকে সময় দিচ্ছ।" তো সেটাই বড় কথা। তাহলে বুঝলে যে যদি তুমি সেলফ স্টাডি করো কিংবা কোচিং সেন্টারে পড়ো, নিজের পড়াটা সবথেকে বড়। কারণ কোচিং সেন্টারে তোমাকে নোটস দেবে, পড়াটা বুঝিয়ে দেবে। কিন্তু পড়তে তো হবে আল্টিমেট তোমাকে। পরীক্ষা তোমাকেই দিতে হবে। তো বন্ধু, এ লাইনে কত বছর আছো পড়াশোনার জন্য? তো আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় ২০২০ সালে। তো তখন তো করোনা চলে এলো। তো তখন তো আর এসবের লাইনে আর থাকার কোনো কথাই নেই। তো করোনা শেষ হলো, তারপর আমি ওই ২০২১ এর লাস্টের দিকে আমি শুরু করলাম। মানে তুমি প্রায় ৪ বছর ধরে এই লাইনে পড়াশোনা করেছো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোমার ১ম এক্সাম কি ছিল? আমি ১ম দিয়েছিলাম ডব্লিউবিপি কনস্টেবল। ২০২০ র কথা বলছো? হ্যাঁ, ২০২০ এর কথা। তো তখন প্রিলি পাস করেছিলাম এবং মাঠেও গিয়েছিলাম, কিন্তু আমার ওয়েট অনেক কম ছিল। ৪০০ গ্রাম কম থাকার জন্য আমি সেখান থেকে বাদ যাই। আচ্ছা, এরপরে কি পরীক্ষা দিয়েছিলে? তারপরে পরীক্ষা দিয়েছিলাম, আমি ডব্লিউবিপি এসআই পরীক্ষাটা দিয়েছিলাম। আচ্ছা, ওটা তুমি তো বলছিলে মেরিট লিস্ট পর্যন্ত গেছিলে। হ্যাঁ, আমি মেরিট লিস্ট পর্যন্ত গিয়েছিলাম এবং এবি গ্রুপের নাম্বারটাও আমি ক্লিয়ার করে গিয়েছিলাম। কিন্তু এবির আমার ওয়েট ছিল না। আচ্ছা, আচ্ছা। এরপরে আর কি, আর কোনো এক্সাম দিয়েছো নাকি? হ্যাঁ, তারপরে আমি কেপিএসআই দিয়েছিলাম। তো সেটাও শেষমেশ ওই লাস্টে ২ নাম্বারের জন্য হলো না। তো শেষমেশ এখানে এই কেপি কনস্টেবলে পেলাম। তাহলে বন্ধু দেখো, পরকে পর ৩ টে এক্সাম কিন্তু প্রায় মেরিট লিস্ট পর্যন্ত এসে সাধারণত আমরা কি ভাবতাম যে এতদূর এসেও কেটে যাচ্ছে মানে আমরা মনের জোর হারিয়ে ফেলতাম। কিন্তু দেখো আমার বন্ধু তাও সত্ত্বেও কিভাবে পড়াশোনা করেছে, মনের জোর রেখেছে, আজ কিন্তু বন্ধু ৮০ র‍্যাংক করেছে। তো আমি মূলত এই ভিডিওটাতে কেপি কনস্টেবল যেহেতু সিলেক্ট হয়েছে, ওই টোটাল জার্নিটা আমি শুনবো। তো বন্ধু, যে কেপি কনস্টেবলটা পেলে তুমি, হুম, আর তুমি তো ৮০ র‍্যাংক করেছো, হুম। প্রিলিমিনারিতে কিভাবে পড়তে বলো? প্রিলির জন্য প্রিলিমিনারি তোমার স্ট্র্যাটেজি কি ছিল? স্ট্র্যাটেজি ছিল এই বলতে, আমার যেহেতু ম্যাথ অনার্স, তো আমি ম্যাথ আর রিজনিংটা খুব বেশি করে প্র্যাকটিস করতাম এবং জিকেটা আমার একটু উইক পয়েন্ট রয়েছে। তো আমি জিকের থেকে মোটামুটি ম্যাথ রিজনিংটা খুবই ভালো করে ফোকাস করতাম এবং স্যারের তো নোটস আছেই। তো জিকে সেখান থেকে আমি রেডি করে নিতাম। আচ্ছা, ম্যাথস কি বই ফলো করতে? ম্যাথস বলতাম, আমার তো ১ম যেটা বেসিক যে বইটা, নিমেষ অঙ্ক বইটা। তো চঞ্চল ওটাকে, ঘোষের? হ্যাঁ, চঞ্চল ঘোষের বইটা। এটা ওটা সবাই আমি ১ম দিয়ে শুরু করে। হ্যাঁ, ওটা আমি ৫ থেকে ৬ বার রিভিশন দিয়েছি। আচ্ছা, এই দেখো রিভিশনটা কিন্তু ৫ থেকে ৬ বার দিয়েছে। আচ্ছা, তারপরে? তারপরে এইবার বিভিন্ন স্যারও কিছু ম্যাথ দিতেন বিভিন্ন বই-টই থেকে। তো সেখান থেকেও করতাম। তারপর তো এসএসসির আছেই তো। এসএসসির এমটিএস আছে, সিএইচএসএল আছে। সেখান থেকেও ম্যাথ প্র্যাকটিস করতাম। আচ্ছা, এমটিএস দিয়েছো কখনো? হ্যাঁ, এমটিএস একবার দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা। আর তাহলে সারাদিনে অঙ্কের পিছনে কত ঘন্টা সময় দিতে? সেরকম তো পার্টিকুলার কোনো ব্যাপার নেই। মোটামুটি দিতাম ১ ঘন্টার মতো দিতাম। আচ্ছা, ধরো যারা এই যে আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের কাছে তো অঙ্কের খুব ভয়ের কারণ। তাদেরকে তুমি কি টিপস দেবে যে যাতে অঙ্কটা চাকরির পরীক্ষার জন্য অঙ্কটা যেন ভালো রেডি করতে পারে? চাকরির পরীক্ষার জন্য ম্যাথের জন্য তো সে তো মানে আমাদের তো সেই ছোটবেলার মতো তো নয়, 9-10 এর মতো যে হ্যাঁ, লিখে অঙ্ক করতে হবে। হ্যাঁ, এখানে এখানে ট্রিক্স। তো শর্টকাট প্রসেস হ্যাঁ, আছে। তো সেই শর্টকাট প্রসেস ঠিকঠাক শিখে নিয়ে বারবার সেটা প্র্যাকটিস করলে আমার মনে হয় হয়ে যাবে। সেটার জন্য ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, ধরো এই যে সুবির দাসের বইটা অনেকেই ফলো করে। বইটা হুম। কেমন? তুমি কি ফলো করতে? না, না, আমি ওই বই ফলো করতাম না। আচ্ছা, জিকে কি বই ফলো করতে? জিকে স্যারের নোটস ছিল, তার সঙ্গে বলতেন যে আরিয়েন্টের বইটা ফলো করতে। আচ্ছা, আচ্ছা। আর ইংরেজিতে তো অনেকেই ভয় থাকে।
হ্যাঁ, ইংরেজিটা তুমি কিভাবে পড়তে? ইংলিশের বই আছে, নিতু সিং এর বই আছে। ওটা আচ্ছা। বেসিক কমপ্লিট করিয়ে দেবে। এই যে ভোকাবুলারি আর গ্রামার পোরশন দুটো থাকে। হ্যাঁ, ভোকাবুলারিটা কি করতে তুমি? ওই বই থেকে, এই নিতু সিং এর বই থেকেই পড়তাম। কমন প্রায় তাছাড়াও পাওয়া যায়। হ্যাঁ, কমন পাওয়া যায়। তাছাড়া ব্যাপারটা হচ্ছে 9-10 এ যারা একটু ভালো করে পড়াশোনা করে, আচ্ছা, যারা একটু ইংলিশ মোটামুটি ভালো পড়ে, মোটামুটি তাদের ক্ষেত্রে হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। তাহলে মোটামুটি তোমার একটু রিভিশন দিলেই হয়ে যায়। প্রিলিমিনারিতে কত নাম্বার পেয়েছিলে তুমি? আমি প্রিলিমিনারিতে 72 পেয়েছিলাম। ও একটা খুব সুন্দর নাম্বার তো। কাট অফ মনে হচ্ছিল ৬৭ এসেছিল। হ্যাঁ, 67 ছিল। আচ্ছা, প্রিলিমিনারি কোয়েশ্চেন কি খুব সহজ ছিল? হ্যাঁ, সহজ ছিল তো। যথেষ্টই সহজ ছিল। আচ্ছা, আচ্ছা। এই ধরো অনেকে কাট অফ এর জিজ্ঞাসা করে। তা তাদেরকে কি বলবে যে সেভ স্কোর এখন রাখা উচিত না কাট অফ এর চিন্তা করা না, উচিত? না, কাট অফ এর চিন্তা তো মোটেই নয়। এখন দিনকাল বদলেছে। কাট অফ এর কথা না ভেবে যত আমি নিজে যতটা মেক্সিমাম দিতে পারবো। এখন তো আচ্ছা, দেখা যাচ্ছে 80 দিয়েও হয়তো ভয় থাকবে। যে হ্যাঁ। আদৌ হবে তো? কারণ এখন সবাই পড়াশোনা করছে। কারণ তো জানে চারিদিকে তো চারদিকে চাকরির লাইন তো এসএসসি তো পুরো টোটালি এখন এখন বন্ধ। সবাই এই পাখির চোখেই পুলিশটাকে পাখির রেখেছে। চোখ পুলিশ। তো এখানে দেখো শুনলে যে কাট অফ ভিডিও নিয়ে তোমরা একদম মাতামাতি করবে না। যেই সময়টা কাট অফ এর পিছনে সময় দেবে ভিডিও দেখে, আমার মনে হয় ততক্ষণে যদি তুমি ৫ টা ম্যাথ করো তাতে কিন্তু তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে। তো প্রিলিমিনারি তো সুন্দরভাবে পাস করলে। হুম, এরপর তো মাঠ থাকে। মাঠ ছিল। রান কতদিন প্র্যাকটিস করেছো? তো রানের একটা খুবই হাস্যকর গল্প আছে। আচ্ছা, তো আমার অত সকালবেলা উঠে ছোটার আমার একদমই ইচ্ছা ছিল না। তো শেষমেষ আমার অন্যান্য যারা ভাই ছিল, যারা হচ্ছে এসএসসি জিডির মাঠ দিত মাঠে, অগ্নিবীরের জন্য প্র্যাকটিস করছিল, তারাই আমাকে মাঠে তুলে নিয়ে যেত। যে চলো, আরে সামনে তো মাঠ আছে, তোমাকে তো রান তো পাস করতে হবে। একটা পরীক্ষায় পাস হ্যাঁ, করেছো। রান তো পাস করতেই হবে। তো আমি গুনে চুনে ওই 10-12 দিনই গিয়েছি, ওর বেশি যাইনি। দেখো শুনলে তো ১০-১২ দিনেও মাঠ পাস করা যায়। এই ধরো আমাকে অনেকেই কমেন্ট করে যে দাদা কিলোমিটার রান করব? তাদের সম্পর্কে কি বলি? যেহেতু এখন প্রিলিমিনারি এখন হয়নি। অলরেডি প্রায় ৫ থেকে ৬ মাস তুমি মাঠের জন্য পেয়ে যাবে। আমি আজ থেকে কি একটাই কথা বলবো, আগে প্রিলি ভালো করে পরীক্ষা দাও। আগে পরীক্ষা ভালো করে পাস করো। রান অটোমেটিক ও পরে ঠিক হয়েই যাবে। ১ মাস সময় মানে যথেষ্ট অনেক সময়। ১ মাসে আরামসে যেকোনো ব্যক্তি রান তুলে নিতে পারে। আচ্ছা, তাহলে একটা মাঠ সম্পর্কে তোমাদের একটা ভয় কাটলো যে আমি সাজেস্ট করব যেহেতু এখন প্রচন্ড গরম, তোমাদের উচিত হবে এখন না মাঠ পাস প্র্যাকটিস করাটাই ভালো। প্রিলিমিনারি দাও। একটা নাম্বার যদি আসে যে মনে হয় যে আমার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, তখন তুমি মাঠের জন্য সময় দাও। এখন ফোকাস রাখো প্রিলি এবং মেন্সের জন্য। আচ্ছা, এখানে একটা প্রশ্ন প্রশ্ন করি আমি যে প্রিলির জন্য শুধু পড়বো না মেন্স ওরিয়েন্টেড পড়বো? প্রিলি পড়া মানেই তো আমরা তো জিকে তো আর শুধু ওই প্রিলির জন্য হালকা ওরকম তো ব্যাপার নেই। জিকে মানে সবটাই পড়তে সবটাই হচ্ছে পড়তে আমি। হবে, হ্যাঁ। তো সেখানে প্রিলিমিনস তো হয়েই যাবে। আর ম্যাথ তো আমার মনে হয় বেসিক্স থেকে অ্যাডভান্স পর্যন্তই যেতে হবে। কারণ এখন দিনের পর দিন সময় বদলেছে। আর হ্যাঁ, ডব্লিউবিপি তো আমরা দেখতেই পাচ্ছি। পুলিশের পরীক্ষাতে এখন নিত্য নতুন অঙ্ক আসছে। হ্যাঁ। এবং তো আমরা বেশ যদি সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ, যেটা বাড়িতে বসে তুমি করতে পারবে। কিন্তু ওই পরীক্ষার হলে কিন্তু পারাটা নামানো একেবারে চাপ ওই আছে। ওই টাইমের ওদের মধ্যে। নামানো চাপ আছে। সেই জন্য বলব একদম বেসিক্স টু অ্যাডভান্স পর্যন্ত করে যেতে হবে এখন। ওই ভেবে যে প্রিলির জন্য আলাদা, মেন্সের জন্য আলাদা এভাবে করলে হবে না এখন। মানে তোমাকে তাহলে দুটোকেই একসঙ্গে চালাতে হবে। একসঙ্গে চালাতে হবে। আচ্ছা, মেন্সে তোমার কত নম্বর ছিল? মেন্সে আমি পেয়েছিলাম, আমি তো 75 অ্যাটেম্প্ট করেছিলাম এবং আচ্ছা। একটা ভুল হয়েছিল। 73.75 আমার মার্কস এসেছিল। তো একটা দুর্দান্ত দেখলে তো দুর্দান্ত একটা নাম্বার পেয়েছিলে। আচ্ছা, যেহেতু কেপিতে তো ইংরেজির ১০ নাম্বার থাকে। হ্যাঁ, ১০ ওইটার নাম্বার। জন্য তুমি স্ট্র্যাটেজি কি দেবে? আর ডব্লিউপিতে থাকে ২৫ নাম্বার। ওইজন্য কেপিতে একটু নাম্বার বেশি পাওয়া যায়। ওইটার জন্য তুমি একটু কি সাজেস্ট করবে? কোন চ্যাপ্টার গুলো দেখতে হবে? বিশেষ করে সাজেস্ট বলতে ভোকাবুলারি? হ্যাঁ, অবশ্যই। যেটা বলব যে ফিক্সড প্রিপোজিশন এর উপর অনেকটা জোর দিতে হবে। আর সিনোনিম, অ্যান্টোনিম এর উপরে খুব বেশি করে জোর দিতেই হবে। এখন তো এই ১০ নাম্বারের মধ্যে আমাদের যেটা ছিল ফিক্সড প্রিপারেশন এর উপরেই, আর হচ্ছে সিনোনি, অ্যান্টোনি এর হ্যাঁ, পুরো বাইরে কিছুই দেয়নি। এখন কিন্তু একটা ট্রেন্ড কিন্তু যেটা ছিল যে ভয়েস ন্যারেশন একটা দুটো। এটা আমাদের মধ্যে একটা ধারণা ছিল যে ইংলিশে আর কিছু পড়ুক না পড়ুক এই দুটো পড়বেই। আর এখান থেকে ২ নম্বর পাক্কা। কিন্তু এখন কিন্তু এই দুটো ট্রেন্ড উঠে গেছে। ভয়েস ন্যারেশন কিন্তু আর একদম দিচ্ছে না। তাই ভোকাবুলারিতে একটু জোর দাও। হুম, অবশ্যই। আচ্ছা, এরপরে ইন্টারভিউ দিলে। ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ একটু যদি তোমার এক্সপেরিয়েন্স শেয়ার করো। ইন্টারভিউ আমার ভালো হয়েছিল, কিন্তু সমস্যা একটাই। আমার গলার ভয়েসটা অনেকটাই কম ছিল। আচ্ছা, এখানে ট্রেনিং এ এসে যতটা গলার ভয়েস বেড়েছে, তখন আচ্ছা, আমার গলার ভয়েসটা যথেষ্ট কম ছিল। আমার মনে হয় সেই জন্যই আমার দেখলাম প্রতিটা ইন্টারভিউতে কেপিএসআই দিলাম কেন, ডব্লিউপিএসআই দিলাম, ইন্টারভিউতে যথেষ্ট নাম্বার কম আসছে। আচ্ছা। তো এই আমার মনে ইন্টারভিউর জন্য হয় কি ওই তুমি যে কোন আমার কোচিং এ না, প্র্যাকটিস না, করতে? না, প্র্যাকটিস করতাম না। আমার মনে হয় ওটা খুবই দরকার ছিল। একটা মক ইন্টারভিউ দেওয়া খুব দরকার ছিল কোথাও গিয়ে। ইন্টারভিউতে কত পেয়েছো? আমি তো একেপি কনস্টেবল এ বেশি তো পাইনি। 8.60 আমি পেয়েছিলাম। মোটামুটি একটা এভারেজ নাম্বার দিয়েছে তাহলে। হুম। আচ্ছা, কোন ইন্টারভিউতে কতজন মেম্বার ছিল? ইন্টারভিউতে আমাদের বোর্ডে ৭ থেকে ৮ জন ছিল। কি কোয়েশ্চেন করেছিল একটু বলা যাবে? মনে হ্যাঁ, আছে? কোয়েশ্চেন বলতে কিছু, কিছু মনে আছে। যেহেতু আমার ম্যাথ সাবজেক্ট ছিল, তো আচ্ছা, আমাকে ১ম এই পুরো কমপ্লেক্স নাম্বার থেকে জিজ্ঞাসা করল। আচ্ছা, মানে তাহলে বুঝতে পারছো যে
প্রায় গ্র্যাজুয়েশন এইচএস এর কোশ্চেন ধরেছিল। আর হ্যাঁ। না ওখানেই ৩-৪ মিনিট ওখানেই সময় কেটে গিয়েছে। ওই কমপ্লেক্স নাম্বারেই সময় কেটে গেছে। ওর বাইরে আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি। তাহলে তোমার ইন্টারভিউটা কতক্ষণ চলছিল? আমার ইন্টারভিউ ২ থেকে ৩ মিনিট, এর বেশি না। আচ্ছা, এখানে একটু আমি কথা জিজ্ঞেস করে নিই যে অনেকে আমাকে কমেন্ট করছিল যে, "দাদা মক টেস্ট দিচ্ছি কিন্তু জিকে তে 25 এর মধ্যে 13 থেকে 14 আসছে। যে আমাকে টিপস দাও।" এ সম্পর্কে তুমি কি বলবে? যে কিভাবে পড়লে একটু জিকেটাতে 20, 18, 20, 22 এরকম নাম্বার পাওয়া যাবে? মেইন কিছু টপিক যদি বলা যায়, মনে আছে তোমার? দেখুন, পুলিশের পরীক্ষাতে জিকেতে যেটা বেশি ফোকাস করে সেটা হচ্ছে সায়েন্স। আচ্ছা, সায়েন্সের উপরে প্রশ্ন থাকে প্রায় 80% সায়েন্স থেকে প্রশ্ন থাকে। আচ্ছা। বাকি 20% আমি ইতিহাস বলুন, হিস্ট্রি বলুন বা অন্যান্য যেমন ভূগোল, পলিটি। পলিটি বলুন, ভূগোল বলুন, এইসব থেকে দিচ্ছে। কারণ বর্তমানে দেখছি সায়েন্সের প্রশ্নটা খুব বেশি করে হ্যাঁ, দিচ্ছে। আর পুলিশের পরীক্ষাতে সায়েন্সের পরীক্ষা প্রতি বছরই বেশি থাকে। হ্যাঁ। আচ্ছা এই কারেন্ট অ্যাফেয়ার্স থাকে একটা সম্পর্ক কোয়েশ্চেন থাকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যে অনেকেই বলে কারেন্ট অ্যাফেয়ার্স ক বছর পড়ার দরকার আছে? না, না বছর মোটেই নয়। যে ধরো ওই ৬ তুমি মাস, 6 23 মান্থ সালে যদি পড়লেই হবে। পরীক্ষা দাও তাহলে পুরো 23 সালটা দেখতে হবে। 23 সালটা পুরো না দেখলেও ৬ মাসের পুরনো দেখলেই হবে। তাছাড়া এখন তো কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি দিচ্ছেও না। আর যেগুলো খুব হাইলাইটেড হয় আর ওইগুলোই যে থাকে। মানে সেটা সবাই পারবে হ্যাঁ, এমন কিছু দেয়। যেটা মোটামুটি নিউজে মানে থাকলে মোটামুটি পাওয়া যায়। আর ওদের কি ধরো যারা এই প্রিলি ফেল করে যায় বা হুম, যারা মেরিট লিস্ট থেকে সামান্য নম্বরে বাদ হুম। চলে যায়, তারা এই যে ধৈর্য ধরে রাখবে যেটা তুমি করে রাখতে পেরেছিলে। ডিমোটিভেট হওয়ার কোনো এখানে প্রশ্নই নেই। কারণ চাকরি তোমাকে পেতেই হবে। আর তুমি যদি না চাকরি পাও, তো তোমার উপর যারা ডিপেন্ডেন্ট আছে, সেটা তোমার পরিবার হোক বা তোমার অন্যান্য যেই হোক কেন, তো তোমাকে মানে পেতেই হবে। মানে যেভাবেই হোক তোমাকে পেতেই হবে। মানে তাহলে বুঝতে পারছি যে এখন কম্পিটিটিভ এক্সাম হচ্ছে একটা ধৈর্যের পরীক্ষা। মানে তোমাকে ধৈর্য ধরে থাকতেই হবে। তুমি ছেড়ে দিলে অন্য কেউ এসে থাকবে। হ্যাঁ, তাই শুনলে আমার এই বন্ধু তার স্ট্র্যাটেজি সফলতার গল্প শোনালো যে কিভাবে পড়াশোনা করে 80 রান করতে পেরেছে। তো শেষ একটাই কোয়েশ্চেন বলবো, যারা মনে করে যে 10 থেকে 12 ঘন্টা না পড়লে চাকরি হয় না, তাদের সম্পর্কে তুমি ১ টা ২ কথায় বলে দাও। ১০ থেকে ১২ ঘন্টা ১০ থেকে ১২ ঘন্টা পড়ার কোনো প্রশ্নই নেই। ১০ থেকে ১২ ঘন্টা কে পড়াশোনা করে? ও যারা বলে ভুল বলে। মানে মোর ৫ দ্যান থেকে যদি ৬ ঘন্টা যদি কেউ ভালোভাবে ফোকাস নিয়ে পড়াশোনা করে, আরামসে হবে। আমি মনে করি। তাহলে আজকে এই পর্যন্ত। আমার বন্ধু কিন্তু এখানে একটা কথা বলে রাখি, ট্রেনিং সেন্টারে চলাকালীনও কিন্তু যখনই সময় পায় কিন্তু পড়াশোনা করে। লক্ষ্য কিন্তু একটাই, সেই এসআই হবে। তাহলে দেখো ট্রেনিং সেন্টার চলাকালীন ও যে পড়াশোনা করছে, এই যে মোটিভেশন জোশটা ধরে রাখছে, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। তাই স্বপ্ন দেখো, মোটিভেশন রাখো, বি পজিটিভ থাকো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।